এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 বেঙ্গলি সিপিএস 1 ল্যাঙ্গুয়েজ 1 চ্যাপ্টার ওয়াইজ 2, 7 এবং 16 মার্কসের কোশ্চেন সাজেশন উইথ অ্যান্সার আলোচনা করছিলাম। এখানে আমরা চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে কয়েকটা পর্ব আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা একটি নতুন পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সমন্বয় সাধন দক্ষতার প্রধান আচরণাঙ্গগুলি লেখো। তোমাদের এই আচরণাঙ্গগুলি খুব ইম্পর্টেন্ট এবং এগুলোকে মুখস্থ রাখার চেষ্টা করবে। সমন্বয় সাধন দক্ষতার প্রধান আচরণাঙ্গগুলি হলো 1. শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ, 2. শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, 3. শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ এবং 4 হচ্ছে সাধারণীকরণ। পরের প্রশ্ন হচ্ছে সাধারণীকরণ কাকে বলে। সমন্বয় শিক্ষার কাজ হলো শিক্ষণীয় পাঠ্যক্রমকে বিষয়ভিত্তিক অংশে বিভক্ত না করে অখণ্ডভাবে পরিকল্পনা করা এবং শিক্ষকের কাজ হলো পাঠের শেষে বিষয়টিকে সাধারণীকরণ করা। সাধারণীকরণ বলতে বোঝায় পাঠ্যাংশের সঙ্গে তার পঠিত অন্যান্য বিষয়ের সঙ্গে যে মিল আছে তা অনুধাবন করা, আবার যে বিষয়টি পঠিত হলো তার বিষয়বস্তু সরলীকরণ করা। নেক্সট প্রশ্ন হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতার প্রধান আচরণাঙ্গগুলি লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতার প্রধান আচরণাঙ্গগুলি হলো 1. শিক্ষার্থীর দ্বারা সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এবং শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। পরের প্রশ্ন হলো শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতার প্রধান আচরণাঙ্গগুলি লেখো। শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার প্রধান আচরণাঙ্গগুলি হলো শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে পর্যবেক্ষণ কাকে বলে। পর্যবেক্ষণ বলতে কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা বা পরিস্থিতিকে মনোযোগ সহকারে দেখা, বোঝা এবং সঠিক তথ্য সংগ্রহ করার ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ সূক্ষ্মভাবে লক্ষ্য করে প্রয়োজনীয় তথ্য শনাক্ত করার যোগ্যতাই হলো পর্যবেক্ষণ দক্ষতা। জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009 এবং নির্মিতিবাদের দ্বারা প্রভাবিত আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর অংশগ্রহণ, প্রশ্নকরণ ও অনুসন্ধান, শিক্ষার্থীর জ্ঞানের সমন্বয়, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। একেই পর্যবেক্ষণ দক্ষতা বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতার প্রধান আচরণাঙ্গগুলি লেখো। শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতার প্রধান আচরণাঙ্গগুলি হল 1. শিক্ষার্থীর পর্যবেক্ষণকরণ, 2. পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ, 3. শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন এবং 4 হচ্ছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। নেক্সট প্রশ্ন হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতার প্রধান আচরণাঙ্গগুলি লেখো। শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতার প্রধান আচরণগুলো হলো 1. বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ, 2 হচ্ছে সৃজনাত্মক সৃষ্টি, বিষয়ের নাট্য রূপান্তরকরণ এবং বিষয়ের প্রতিফলন। পরের প্রশ্ন হচ্ছে অনুপাঠটিকার পর্যবেক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি বলতে কী বোঝো। অনুপাঠটিকার পর্যবেক্ষণ বলতে বোঝায় যখন কোনো শিক্ষার্থী অনুপাঠটিকা নিজের সহপাঠী ও পর্যবেক্ষক বা শিক্ষক শিক্ষিকার সামনে উপস্থাপন করে, সেই সময় শিক্ষার্থীর পর্যবেক্ষক ও সহপাঠীবৃন্দ তার পাঠদান বিশেষভাবে লক্ষ্য করে পর্যবেক্ষণ করে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দক্ষতা, নির্দিষ্ট আচরণগুলি অনুপাঠটিকার ক্রম অনুসারে পাঠদান করা হচ্ছে কিনা, আচরণাঙ্গগুলি কেমনভাবে উপস্থাপিত হলো কিনা তার ভিত্তিতে তাকে ট্যালি ঘরে মার্ক দেয়। এই প্রক্রিয়া শিক্ষক যখন অনুপাঠটিকা উপস্থাপন করে শিক্ষার্থীদের সামনে বা বিশেষজ্ঞ শিক্ষকের সামনে, তখন ওই শিক্ষকের মূল্যায়ন করা হয়। এই মূল্যায়ন থেকে শিক্ষক অবহিত হতে পারে তার কোন আচরণাঙ্গগুলি ঠিক হয়েছে আর কোনটি ভুল হয়েছে। এই ত্রুটি ধরা পড়লে সেগুলো অতিরিক্ত অনুশীলনের দ্বারা শুধরে নিতে পারে। সহপাঠী, সহায়ক ও বিশেষজ্ঞ বা পর্যবেক্ষক তাতে সাহায্য করে। এই পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত শিক্ষক যথাযথভাবে ওই অনুপাঠটিকা
টিকে উপস্থাপন করতে পারে। এই প্রক্রিয়ায় শিক্ষককে যথেষ্ট ধৈর্য দেখাতে হয়। নেক্সট হচ্ছে পাঠ পরিকল্পনা কিসের ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? পাঠ পরিকল্পনার উৎস হলো গেস্টাল মনস্তত্ত্ব। গেস্টাল তত্ত্ব মানুষের শিখনের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করছে। শিখনের ক্ষেত্রে একক পাঠের বিশেষ ভূমিকা রয়েছে। পাঠ পরিকল্পনার ধারণাটি এসেছে সুপ্রসিদ্ধ জার্মান শিক্ষাবিদ জোহান হারবার্ট এর কাছ থেকে। তিনি পাঠদানের ক্ষেত্রে ইউনিট প্ল্যান বা একক পরিকল্পনার উপর জোর দেন। দ্বিতীয় প্রস্তাব জন ডিউরি ও কিলপ্যাট্রিকের। তারা শিক্ষার্থীর অভিজ্ঞতার উপর গুরুত্ব দেয়। বি.এফ. স্কিনার একক পরিকল্পনার একটি আধুনিক ব্যাখ্যা দেন। তিনি মনে করেন শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ আরও ক্রিয়াশীল হয় যদি তার ছোট ছোট এককে পরিবেশন করা হয়। এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে পাঠ পরিকল্পনার নীতি। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাপ্ত পাঠটিকা বা ব্যাপ্ত শিখন বা সাধারণ শিক্ষণ বা ম্যাক্রো টিচিং কাকে বলে? ব্যাপ্ত পাঠটিকা, ব্যাপ্ত শিখন, সাধারণ শিক্ষণ বা ম্যাক্রো টিচিং বলতে স্বাভাবিক শ্রেণীকক্ষ পরিবেশে নির্দিষ্ট সময় ধরে অধিক সংখ্যক শিক্ষার্থীকে সম্পূর্ণ পাঠ্য বিষয় শেখানোর প্রক্রিয়াকে ব্যাপ্ত শিখন বা ম্যাক্রো টিচিং বলা হয়। এতে সম্পূর্ণ শ্রেণীকক্ষ অংশগ্রহণ করে, নির্ধারিত পূর্ণ সময়ে পাঠদান করা হয় এবং একাধিক শিক্ষণ দক্ষতা একসঙ্গে ব্যবহার করতে হয়। অর্থাৎ বাস্তব শ্রেণীকক্ষে যে সাধারণ পাঠদান পরিচালিত হয় সেটাই হচ্ছে ম্যাক্রো টিচিং। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাপ্ত পাঠটিকা বা ব্যাপ্ত শিখন বা সাধারণ শিক্ষণ বা ম্যাক্রো টিচিংয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি দেখুন। ব্যাপ্ত পাঠটিকা, সাধারণ শিক্ষণ বা ব্যাপ্ত শিখন বা ম্যাক্রো টিচিংয়ের প্রধান বৈশিষ্ট্য হলো এক হচ্ছে সম্পূর্ণ শ্রেণীকক্ষভিত্তিক পাঠদান। এখানে অল্প কয়েকজন নয় বরং পুরো শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করা হয়। বাস্তব শিক্ষণ পরিস্থিতি এতে বজায় থাকে। 2 হচ্ছে পূর্ণ সময়ব্যাপী পাঠদান। ম্যাক্রো টিচিং এর নির্ধারিত পূর্ণ সময় ধরে পাঠদান করা হয়, সাধারণত বিদ্যালয়ের স্বাভাবিক ক্লাসের সময় অনুসরণ করা হয়। 3 সম্পূর্ণ পাঠ্য বিষয় উপস্থাপন। এখানে পাঠের একটি ছোট অংশ নয় বরং সম্পূর্ণ বিষয় বা অধ্যায় শেখানো হয়, ফলে শিক্ষার্থী বিষয়টি সামগ্রিকভাবে বুঝতে পারে। 4 একাধিক শিক্ষণ দক্ষতা ব্যবহার করা হয়। শিক্ষক একসঙ্গে প্রশ্ন করা, ব্যাখ্যা করা, উত্তর দেওয়া, ব্ল্যাকবোর্ড ব্যবহার ইত্যাদি নানা দক্ষতা প্রয়োগ করে। এতে পাঠদান আরও কার্যকরী ও আকর্ষণীয় হয়। 5 হচ্ছে বাস্তব শিক্ষণ পরিবেশ। ম্যাক্রো টিচিং বাস্তব শ্রেণীকক্ষের পরিবেশে পরিচালিত হয়, তাই শিক্ষক ও শিক্ষার্থীর স্বাভাবিক পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। 6 হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। শিক্ষার্থীরা প্রশ্ন উত্তর, আলোচনা ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। এর ফলে শেখা আরও স্থায়ী, অর্থবহ হয়। 7 হচ্ছে মূল্যায়ন ও পুনরায় ব্যাখ্যা। পাঠদানের সময় শিক্ষক শিক্ষার্থীদের বোঝার মাত্রা যাচাই করতে পারেন। প্রয়োজন হলে পুনরায় ব্যাখ্যা দেওয়ারও সুযোগ থাকে। 8 হচ্ছে শিক্ষাদানের সামগ্রিক দক্ষতার বিকাশ। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষকের সামগ্রিক শিক্ষাদানের দক্ষতা বা ক্ষমতা ও শ্রেণী পরিচালনার দক্ষতা বৃদ্ধি পায়। এটি বাস্তব শিক্ষকতার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ব্যাপ্ত পাঠটিকার কয়টি স্তর লক্ষ্য করা যায় ও কী কী? ব্যাপ্ত পাঠটিকার প্রধানত 3টি স্তর লক্ষ্য করা যায়। 1 হচ্ছে আয়োজন স্তর, 2 উপস্থাপন এবং 3 হচ্ছে মূল্যায়ন স্তর। পরের প্রশ্ন হচ্ছে পাঠ কয় প্রকার ও কী কী? পাঠকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 হচ্ছে জ্ঞানমূলক পাঠ, নলেজ লেসন। যে পাঠ সাধারণত বা প্রধানত জ্ঞান ও তথ্য নির্ভর হয় সেগুলো জ্ঞানমূলক পাঠ বলা হয়। পাঠ্যক্রমের অধিকাংশ বিষয় গণিত, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি জ্ঞানমূলক পাঠের অন্তর্ভুক্ত। এই প্রশ্ন তোমাদের 2 নম্বরে অথবা 7 নম্বরের পাঠ প্রশ্নে আসতে পারে। নেক্সট হচ্ছে দক্ষতামূলক পাঠ বা স্কিল লেসন। যেসব পাঠের উদ্দেশ্য শিক্ষার্থী থেকে কতগুলো হাতে নাতে কাজের দক্ষতা গড়ে তোলে সেগুলোকে দক্ষতামূলক পাঠ বলা হয়, যেমন শিল্প, অঙ্কন, মডেল তৈরি, বিজ্ঞান ও ভূগোলের ব্যবহারিক অংশ ইত্যাদি। 3 হচ্ছে রসবোধমূলক পাঠ বা অ্যাপ্রিসিয়েশন লেসন। যেসব বিষয়ে শিক্ষার্থীর অনুভূতি
মনের আবেগ সৃষ্টি করে, যেমন কবিতা, সঙ্গীত, নৃত্য, অঙ্কন, গল্প প্রভৃতি রসবোধমূলক পাঠের অন্তর্ভুক্ত। এই পাঠ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে, কল্পনা শক্তি বিকাশে বিশেষভাবে সহায়তা করে। নেক্সট হচ্ছে একটি যথাযথ পাঠ পরিকল্পনা বা পাঠ্যটিকা প্রস্তুতির জন্য কি কি দরকার হয়। একটি যথাযথ পাঠ পরিকল্পনা বা পাঠ্যটিকা প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিষয়গুলি হলো বিষয়ের জ্ঞান। এক হচ্ছে যে বিষয় নিয়ে পাঠ্যটিকা প্রস্তুত করা হবে সেই বিষয়ের উপর শিক্ষকের যথেষ্ট দখল থাকা দরকার। পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য রেফারেন্স বই পড়ে বিষয়ের গভীরতা প্রবেশ করতে হবে এবং জানতে হবে। দুই হচ্ছে শিক্ষণ নীতি ও পদ্ধতি সম্পর্কে ধারণা। পাঠ্যটিকা রচনার পূর্বে অবশ্যই শিক্ষককে শিক্ষণীয় নীতি, উদ্দেশ্য, পদ্ধতি সম্পর্কে বিশেষভাবে অবহিত হতে হবে। তিন, সমস্ত বিষয়ের উপর সাধারণ ধারণা। পাঠ পরিকল্পনাকালে শিক্ষক শুধু তার নিজের বিষয় সম্পর্কে অবহিত হবে না, ওই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আরও নানা বিষয়ের সঙ্গে তাকে পরিচিত হতে হবে। চার হচ্ছে উদ্দেশ্য স্বচ্ছতা। যে বিষয়টির উপর পাঠ্যটিকা রচিত হবে সেই বিষয়টিকে পড়ানোর কি কি উদ্দেশ্য রয়েছে সেই ব্যাপারেও তার স্পষ্ট ধারণা থাকা একান্ত দরকার। পাঁচ হচ্ছে পূর্বজ্ঞান সম্পর্কে স্পষ্ট ও স্বচ্ছ ধারণা। পাঠ পরিকল্পনা রচনাকালে শিক্ষককে পূর্বজ্ঞানের বিষয়ে একটি স্পষ্ট ও স্বচ্ছ ধারণা গড়ে তুলতে হবে, এছাড়া পরবর্তী স্তরে তিনি পৌঁছতে পারবেন না। ছয় হচ্ছে শ্রেণীর স্তর সম্পর্কে স্বচ্ছ ধারণা। কোন শ্রেণীর জন্য তিনি পাঠ্যটিকা তৈরি করছেন সে ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে অবহিত হবেন। শিক্ষার্থীদের রুচি, সামর্থ্য, গ্রহণযোগ্যতা প্রভৃতির দিকে তাকে নজর রেখে পাঠ পরিকল্পনা প্রস্তুত করতে হবে। এই প্রশ্নটা তোমাদের 7 অথবা 16তে পাঠ প্রশ্ন হিসাবে আসতে পারে। 7 হচ্ছে শিক্ষার্থীদের প্রকৃতি বিচার। শিক্ষার্থীদের রুচি, আগ্রহ, সামর্থ্য প্রভৃতি বিচার করে পাঠ্যটিকা তৈরি করা প্রয়োজন। 8 হচ্ছে শিক্ষা উপকরণের ব্যবহার। পাঠ পরিকল্পনা রচনাকালে শিক্ষককে বিচার করে নিতে হবে যে কোন বিষয়ে কোন স্তরে তিনি কোন উপকরণ ব্যবহার করতে পারেন এবং কিভাবে উপকরণ ব্যবহার করলে তা শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও আগ্রহী করে তুলবে বিষয়টিকে, তা বিশেষভাবে দক্ষতার সাথে তাকে জানতে হবে এবং কখন কোনটি ব্যবহার করলে শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে এবং শিখন সফল হবে সে বিষয়েও তাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 9 হচ্ছে বিষয়কে উপ এককে বিভাজন। পাঠ পরিকল্পনা বা পাঠ্যটিকা রচনাকালে শিক্ষককে অবশ্যই মূল এককটিকে বেশ কয়েকটি উপ এককে ভাগ করে নিতে সক্ষম হতে হবে। এই সময় শিক্ষণ পদ্ধতি ও তাকে সঠিকভাবে নির্বাচন করতে শিখতে হবে। 10 হচ্ছে সময়ের জ্ঞান। পাঠ্যটিকা রচনার সময় মনে রাখতে হবে বিষয়টি পরিবেশন করতে তার কত সময় লাগতে পারে এবং শিক্ষা সহায়ক উপকরণগুলি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে দেখাতে হবে এবং তিনি কতগুলি কোন শিক্ষা উপকরণ সেখানে দেখাতে পারবেন। সঠিক সময়ের মধ্যে পুরো পাঠদান শেষ করে শিক্ষার্থীদের মূল্যায়ন যাচাই করতে পারবেন কিনা এই বিষয়ে শিক্ষকের সময় জ্ঞান থাকা অত্যন্ত দরকার। 11 নম্বর পয়েন্ট হচ্ছে নমনীয়তা। পাঠ্যটিকা এর নির্দিষ্ট সময় নিয়ম থাকলেও শিক্ষক প্রয়োজন বোধে তা পরিবর্তন করতে পারবেন এবং প্রধান কাজ হলো শিক্ষার্থীদের কাছে মূল বিষয়টি পৌঁছে দেওয়া এবং সেই বিষয়টি তারা বুঝলো কিনা সেটা জেনে নেওয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি যথাযথ পাঠ পরিকল্পনা বা পাঠ্যটিকার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একটি যথাযথ পাঠ পরিকল্পনা বা পাঠ্যটিকার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক হচ্ছে পূর্বার্জিত জ্ঞান। নতুন পাঠ্যটিকা রচনা করা হবে পূর্ব জ্ঞানের ভিত্তিতে। দুই হচ্ছে এককে উপ এককে বিভাজন। তিন প্রকারের পাঠ্যটিকা আছে: জ্ঞানমূলক, দক্ষতামূলক এবং রসবোধমূলক। এই তিন প্রকারের পাঠ্যটিকা নির্মাণের যে পদ্ধতি রয়েছে তা মেনে চলতে হবে এবং প্রত্যেকটি পাঠকে কয়েকটি ইউনিটে ভাগ করে বা এককে ভাগ করে এগোতে হবে। 3 হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক। কোন পাঠ কী উদ্দেশ্য ভিত্তিতে পাঠ্যটিকা হিসেবে রচিত হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। 4 হচ্ছে উপযুক্ত শিক্ষা উপকরণ। পাঠ্যটিকা পরিবেশনকালে কী কী চার্ট, মডেল, ছবি, ডায়াগ্রাম, ম্যাপ ইত্যাদি ব্যবহার করা হবে তা আগে ভাগে স্থির করে নিতে হবে এবং সেগুলোকে ঠিক সময় যাতে ব্যবহার করা যায় সেই দিকেও বিষয়টি মাথায় রাখতে হবে।
5 হচ্ছে শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ কৌশলের ব্যবহার। পাঠ পরিকল্পনা রচনার সময় শিক্ষককে অবশ্যই মনে রাখতে হবে কোন কোন পদ্ধতি অনুসরণ করে তিনি শ্রেণীকক্ষে শিক্ষা দেবেন এবং যে পরিস্থিতিতে যে পদ্ধতি প্রয়োজন সেই পদ্ধতি প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 হচ্ছে কার্যপদ্ধতি স্থিরকরণ। পাঠদানকারী শিক্ষক কাজকর্ম কিভাবে করবে, মূল বিষয়টি কিভাবে উপস্থাপন করবে, কখন কোন সময় চার্ট মডেল দেখাবে, কোন কোন জিনিস কখন বোর্ডে লিখতে হবে, কখন শিক্ষার্থীদের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, কখন কিভাবে তাদের থেকে প্রশ্ন জিজ্ঞাসা করাতে হবে, এই সবই আগে ভাগে স্থির করে নিতে হবে। 7 হচ্ছে ভাষার সরলতা। পাঠ পরিকল্পনার ক্ষেত্রে সহজ সরল ভাষার ব্যবহার করা অত্যন্ত দরকার। অপ্রচলিত শব্দ পাঠ পরিকল্পনায় কোথাও ব্যবহার করা যাবে না। চলিত রীতিতে পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে এবং খেয়াল রাখতে হবে শিক্ষকের উচ্চারণ যেন কোনো প্রকারের আঞ্চলিকতার দোষ না থাকে। 8 হচ্ছে অনুবন্ধন পদ্ধতির প্রয়োগ। পাঠটিকায় ব্যবহৃত প্রত্যেকটি বক্তব্য যেন পারস্পরিক সম্পর্কযুক্ত হয় এবং বক্তব্যের মধ্যে কোনো যেন বিচ্ছিন্নতার বোধ না আসে। বক্তব্যের মধ্যে পারস্পরিক সম্পর্কের পরম্পরা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 হচ্ছে ব্যক্তিগত নির্দেশনা। প্রত্যেকটি পাঠটিকায় ব্যক্তিগত নির্দেশনার সুযোগ থাকা জরুরি। শ্রেণীকক্ষে কারোর কোনো সমস্যা হলে তা সুষ্ঠুভাবে সমাধান করার সুযোগ থাকা অত্যন্ত দরকার, সেই জন্য তার প্রতি খেয়াল রাখতে হবে। 10 হচ্ছে সময় সচেতনতা। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে পাঠ পরিকল্পনা বা সমস্ত শিক্ষণীয় বিষয়টি শেষ করা যায় সেদিকে পাঠটিকা তৈরি করার সময়ে ভেবে রাখা প্রয়োজন। 11 হচ্ছে অনুসন্ধানী প্রশ্নের সুযোগ। পাঠটিকা যাতে অনুসন্ধানী প্রশ্নের সুযোগ থাকে, শিক্ষার্থীরা যাতে সেগুলো করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করতে হবে। 12 হচ্ছে সমধর্মী বিষয়ের উল্লেখ। যে বিষয়টি পড়ানো হচ্ছে সেই ধরনের কোনো গল্প, কাহিনী, প্রবন্ধ, কবিতা থাকলে তার উল্লেখ করা জরুরি। 13 হচ্ছে ব্ল্যাকবোর্ডের ব্যবহার। পাঠটিকা রচনাকালে মনে রাখা দরকার যাতে পাঠনকালে ব্ল্যাকবোর্ডের ব্যবহার করা যায়, তবে ব্ল্যাকবোর্ড ছাড়া কিন্তু শ্রেণীকক্ষ একেবারে সম্ভব নয়। নেক্সট পয়েন্ট হচ্ছে মূল্যায়ন। পাঠ পরিকল্পনার সময় মূল্যায়নের একটি সুযোগ থাকবে। মূল্যায়ন ব্যতীত শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে ধারণা ও অগ্রগতির হার নির্দেশ করা সম্ভব হয় না। 15 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট হচ্ছে গৃহকর্ম। প্রত্যেকটি পাঠটিকায় অবশ্যই গৃহের কাজ বা হোমওয়ার্ক থাকবে। শ্রেণীকক্ষে যেগুলো সম্ভব হয় না, অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন, দক্ষতামূলক প্রশ্ন, যেগুলো সময় ও চিন্তার প্রয়োজন, সেগুলো গৃহের কাজের জন্য বরাদ্দ রাখা দরকার। এই ছিল আজকে তোমাদের বেশ কিছু প্রশ্ন যেগুলো আমরা এখানে উল্লেখ করলাম। তোমাদের এই 6 নম্বর চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের জন্য জেনে রাখাও খুব প্রয়োজন। তো অবশ্যই এই চ্যাপ্টারটিকে মন দিয়ে পড়বে এবং বাকি যে কটা চ্যাপ্টার আমাদের হয়ে গেছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখে নিও।